আচ্ছা দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? 1 নম্বর কোশ্চেন। দেখা যাচ্ছে। দেখো, কোশ্চেন দেখা যাচ্ছে কি? তোমাকে বলো। ভয়েস পৌঁছেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোশ্চেন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখে আমাকে বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই কোশ্চেনটা নর্মালি কিন্তু আমরা কম্পিটিটিভ ফিল্ডে করে থাকি, কিন্তু এই কোশ্চেনটাকে আমরা লিখবো কিভাবে? আমি একটা কোশ্চেন তোমাকে সলভ করে দেখাচ্ছি, বা একটু দেখো। এই ধরো প্রশ্নটা হলো, কোশ্চেনটাকে আমরা লিখবো। বলছে দ্য প্রাইস পার লিটার, 1 লিটার পেট্রোল তার প্রাইসটা ইনক্রিজ করছে 85%। ঠিক আছে, 85% ইনক্রিজ করছে। By what percentage should its consumption be reduced such that the expenditure on it increases by 48%? মানে বলতে চাইছে যে প্রাইসটা 85% বৃদ্ধি পাওয়ার জন্য কনজামশন ব্যবহারকে কত পার্সেন্ট কমাতে হবে যাতে খরচটা 48% ইনক্রিজ হয়। তাহলে এটাকে ধরো তুমি লিখতে স্টার্ট করো, তুমি এইভাবে লেখো যে ধরা যাক পেট্রোলের দাম আগে ছিল 100x টাকা পার লিটার, এখন 85% বৃদ্ধি পাওয়ায় দাম হয়েছে 100x ইন্টু 85% বৃদ্ধি, মানে আমি এখানে 185/100 কে মাল্টিপ্লাই, তো 185x টাকা পার লিটার। এখন দাম হয়ে যাবে 185x এত টাকা পার লিটার। ব্যবহার আগে করা হতো কয় লিটার? ব্যবহার তো এখন কমাতে হবে, তাহলে ব্যবহার এখন করা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে যে লিটার। ঠিক আছে, সবই বাংলা, বাংলাতেই রেখে। এবার এইভাবে লেখো যে আগে পেট্রোলের জন্য খরচ হতো, আগে পেট্রোলের জন্য খরচ হতো, আগে দাম কত করে ছিল? 100x টাকা করে। আর ব্যবহার করতাম ওয়াই লিটার, তাহলে আগে পেট্রোলের জন্য খরচ হতো 100x ইন্টু ওয়াই, দামের সাথে ব্যবহার গুণ করতে আমরা খরচ হয় 100x ওয়াই, এত টাকা খরচ হতো আগে। আর এখন পেট্রোলের জন্য খরচ হয়, এখন দাম হয়ে গেছে 185x টাকা, আর এখন ব্যবহার করি জেড লিটার, 185x জেড, এত টাকা। ঠিক আছে, আর তাহলে এখন বলেছে যে তো এখন যে খরচটা হচ্ছে সেই খরচটা আগের থেকে 48% বৃদ্ধি। এখনকার খরচটা বলছে 48% বেড়ে গেছে আগের খরচের থেকে।
তাহলে আমি কি এটা বলতে পারি যে শর্তানুসারে পরের স্টেপে ধরো আমি এরকম শর্তানুসারে আগের যে খরচ, আগের খরচ হচ্ছে 100x/5, এটা ছিল আগের খরচ। আগের খরচের সাথে 148/100 যদি মাল্টিপ্লাই করো, 148/100, একটা 148/100 যদি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি এখনকার খরচটা পাবে। আর এখনকার খরচ কত? 185x/z। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটাকে সলভ করো। এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য এক্স এক্স থেকে ক্যান্সেল আউট কিন্তু করতে পারবে না। তুমি ওয়াই আর জেড এর অনুপাতটা বের করো। দেখো আমাকে এখানে লাস্টে যেটা জানতে চাওয়া হয়েছে যে কনজামশনটাকে কত পার্সেন্ট কমাতে হবে। তাহলে কনজামশন মানে আমাকে এই ওয়াই আর জেড এর মধ্যে আমাকে রিলেশন বের করতে হবে। তো ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন, তাহলে ওয়াই বাই জেড, আমি ওয়াই বাই জেড और बाद में ওয়াই বাই জেড ইকুয়াল টু 185x, এই 100টা উপরে উঠবে, নিচে আসবে 100x, আর হচ্ছে 148টা আসবে। তাহলে এক্স এক্স কাটবে, 100 কাটবে, এই দুটো নাম্বার কাটবে। কত দিয়ে কাটবে? এই দুটো নাম্বারের যোগফল কত? নাম্বারকে যদি মাইনাস করি, তো মাইনাস করলে আসছে কত? 37। তো 37 এর মাল্টিপল হয়তো হতে পারে নাম্বার। 37 দিয়ে কাকে পাবে? 37, 37, 4×7 = 28, 4 দিয়ে গুণ করলে 148। তাহলে এটা 4 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম যে মানে আগে তুমি ব্যবহার করতে 5 ইউনিট, আর এখন তুমি ব্যবহার করছো 4 ইউনিট। তো আগে ব্যবহারকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখানে ব্যবহার আগে করা হতো ওয়াই লিটার, এখন ব্যবহার করা হয় জেড লিটার। তো আমি দেখো ওয়াই আর জেড এর অনুপাত বের করছি। মানে আগে ব্যবহার করা হচ্ছে 5 ইউনিট, এখন ব্যবহার করা হচ্ছে 4 ইউনিট। তাহলে আমি এখান থেকে কি লিখবো? যে ব্যবহার কমাতে হবে, ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, ব্যবহার কমাতে হবে, ব্যবহারের পার্থক্য হচ্ছে আগের ব্যবহার বা পূর্বের ব্যবহার। তাহলে ব্যবহারের পার্থক্য কত হবে? যে 5 আর 4-এর পার্থক্য এক। পূর্বের ব্যবহার কত? পূর্বের ব্যবহার হচ্ছে 5 ইউনিটটা ইন্টু 100, 20% হয়ে যাবে। আনসার লিখে লিখে দেন, ব্যবহার 20% কম। তো ব্যবহার 20% কমাতে হবে। বোঝা গেছে কি বলি? ভালো করে ঠিক এইভাবে এইভাবে জিনিসগুলোকে লিখে সলভ করবে। 1 নম্বর কোশ্চেন ছিল। এবার দেখুন, এবার তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা দিতে পারো এটাকে আর কিভাবে সলভ করা যেতে পারে, কিভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝতে পেরেছো এটা? দেখে বলো। স্যার এখানে এক্সট্রা না ধরলে হবে না? এক্সট্রা না ধরলে মানে কি 100 টাকা পার লিটার ধরবে এরকম চাইছো? হ্যাঁ স্যার। 100 টাকা পার লিটার ধরবে, ঠিক আছে, 100 টাকা পার লিটার। আর পরে 85% বৃদ্ধি পেয়েছে বলে ওখানে 185 টাকা পার লিটার হয়ে গেল। হ্যাঁ, তো কি অসুবিধা? তারপর কি হচ্ছে? ব্যবহার আগে করা হতো লিটার। হ্যাঁ স্যার, ওইটা ধরলাম। মানে হ্যাঁ প্রথমটা, তাহলে তো হ্যাঁ 3টে ভেরিয়েন্ট তাহলে আসতে হ্যাঁ পারে। হ্যাঁ দুটো ভ্যারিয়েবলে কাজ মিটে যায়। হ্যাঁ, এক্স এক্স এমনি কেটে যাবে, যেমন আমার এখানে এক্স এক্স এমনি কেটে গেছে। ঠিক আছে,
হ্যাঁ, তুমি দুটো ভ্যারিয়েবলে কাজ করতে 100 ধরলে আর মানে তো অসুবিধা নেই তো, নাম্বার না, কাটবে না, না না, তো? এতে কোনো প্রবলেম নেই। 100 টাকা পার লিটার ধরবি, ঠিক আছে? আচ্ছা বলছি, পুরো অঙ্কটা যদি আমি পাটিগণিতের নিয়মে করি তাহলে হবে, পাটিগণিতের নাকি এরকমই করতে হবে? পাটিগণিত ওই তো স্যার, ধরুন এই তো 185 হলো, তারপরে ধরুন মানে এই তো মানে এইটা লিখলাম, আর তারপরে লিখলাম 48%, তারপরে আমি আপনাকে করে বরঞ্চ পাঠাবো বরঞ্চ আচ্ছা, আচ্ছা, পরে, ঠিক আছে, ঠিক আছে, তাই বেটার হবে ঠিক মুখে আছে। বলার থেকে। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। দেখো, এই টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? ভেন ডায়াগ্রামের প্রশ্ন। এটাকে তোমরা সলভ করতে গেলে কিভাবে কিভাবে লিখতে হবে আইডিয়াটা? ইভেন এক্সামিনেশন এটা তো দুভাবে করা যাবে। হ্যাঁ, একটা হচ্ছে আমি ওই এন অফ ওই রকম করে যে ইউনিয়ন তারপর মিটস ওই করে করতে পারি। ছবি ওটা এঁকে, তাই তো? মানে ভেন ওই ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম না করে ভেন ইউনিয়ন ডায়াগ্রাম, মিটস হ্যাঁ, ওই হ্যাঁ, যে ইউনিয়ন, স্কেচ হ্যাঁ, থিওরি করতে মানে ফর্মুলা গুলো। করতে পারো। আর একটা করতে পারি 100 ধরে। 100%, তো হ্যাঁ 100% ধরাটাই বেটার। হ্যাঁ। আচ্ছা, দেখো, এটাকে যদি আমাকে লিখতে হয় তাহলে আমি এইভাবে লেখা স্টার্ট করি। বলছে যে 70% স্টুডেন্ট পাস করেছে ম্যাথসে, আর 65% স্টুডেন্ট পাস করেছে যে হিস্ট্রিতে, আর 27% ফেল করে গেছে বোথ সাবজেক্ট। 248 জন পাস করে গেছে বোথ সাবজেক্ট, তাহলে টোটাল কতজন ক্যান্ডিডেট ছিল? তো আমি প্রথমে পার্সেন্টেজের হিসাব চালাচ্ছি। তো এখানে বোথে কি বলা হয়েছে? বোথে দেখো বলা হয়েছে 27% ফেল। তাহলে আমি কি করবো? সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট গুলোতে কত পার্সেন্ট করে ফেল করেছে সেগুলো আমি লিখবো এইভাবে যে 70% ছাত্রছাত্রী পাস করেছে, অতএব 100 - 7 পার্সেন্ট ছাত্রছাত্রী ফেল করে। তাহলে নেক্সট পরেরটাও লিখতাম। 65% ছাত্রছাত্রী ইতিহাসে পাস করেছে, অতএব 100 - 65, 35% ছাত্রছাত্রী ইতিহাসে ফেল করেছে। আর উভয় বিষয়ে উভয় বিষয় 27% ছাত্রছাত্রী ফেল করে। এবার তোমাকে লিখতে হবে যে তোমাকে শুধুমাত্র গণিতে ফেল করেছে। দেখো, 30% ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে, ঠিক কথা, কিন্তু 30%-এর মধ্যে কিছু ছাত্রছাত্রী ইতিহাসেও ফেল করে গেছে। তো আমি এখন লিখছি শুধুমাত্র গণিতে ফেল। 30% থেকে যারা বোথে ফেল করেছে তাদেরকে মাইনাস করে, যারা বোথে ফেল করেছে তারা ম্যাথেও ফেল, আবার হিস্ট্রিতেও ফেল। তাহলে এই 27%কে যদি মাইনাস করে দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেট গুলো যারা শুধুমাত্র গণিতে ফেল, 3%, শুধুমাত্র গণিতে ফেল করেছে 3% ছাত্র। আবার এটাও লিখতে হবে শুধুমাত্র ইতিহাসে ফেল করেছে 35% থেকে 27% মাইনাস হবে। 35 থেকে 27 মাইনাস হলে কত? 8% ছাত্র। আমি নেক্সট পেজে যাচ্ছি। তবে এখানে দেখলাম শুধুমাত্র গণিতে ফেল করেছে 3% ছাত্রছাত্রী, শুধুমাত্র ইতিহাসে ফেল করেছে 8% ছাত্র। তাহলে তোমাকে এরপর লিখতে হবে কমপক্ষে
একটি বিষয়ে ফেল, কমপক্ষে একটি বিষয়ে ফেল মানে হচ্ছে একটা বিষয়ে ফেল করতে পারে, আবার দুটো বিষয়ে ফেল করবে। কমপক্ষে একটি বিষয়ে ফেল কথার মানে কি, একটা বিষয়ে ফেল করতে পারে আবার দুটো বিষয়ে ফেল করতে পারে। কমপক্ষে একটি বিষয়ে ফেল, তার পার্সেন্টেজ তুমি এইভাবে লিখবে। একটা 3% ছিল, যারা সিঙ্গেল ছিল 3% ছিল, 8% ছিল সিঙ্গেল থাকে, প্লাস বোথেরটাকে অ্যাড করবে 27%। এটা অ্যাড করলে আসছে হচ্ছে 38%। কমপক্ষে একটা বিষয় ফেল। তাহলে এবার তুমি যদি 100% থেকে ওই 38%কে মাইনাস করো, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে উভয় বিষয়ে পাস। এরপর তুমি লিখবে উভয় বিষয়ে পাস হচ্ছে 100 - 38% মানে 62%। উভয় বিষয়ে পাস করে। এবার তুমি ধরে নাও মোট ছাত্রছাত্রীর সংখ্যা ধরা যাক মোট ছাত্রছাত্রীর সংখ্যা x জন। শর্তানুসারে টোটাল কতজন উভয় বিষয়ে পাস করেছে 148 জন, আর এখানে উভয় বিষয়ে পাস করেছে 62%। তাহলে শর্তানুসারে x জনের 62% সমান 248। x এর মান এই করুন 48 বাই 60, 400। তাহলে x এর মান পেয়ে গেল হচ্ছে 400। এবার তুমি নিচে লিখে দাও অর্থাৎ মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 400। কমপ্লিট ভুল ভ্রান্তি পাবে না। ঠিক আছে, তো দেখে এইভাবে 70% ম্যাথসে পাস করেছে, তাহলে ম্যাথসে ফেল করেছে 30%। 65% ইতিহাসে পাস করেছে, তাহলে 100 থেকে 65 মাইনাস করে 35% ছাত্রছাত্রী ইতিহাসে ফেল করেছে। আর উভয় বিষয়ে ফেল করে গেছে 27%। এটা শুধুমাত্র ম্যাথে ফেল করেছে কত পার্সেন্ট সেটা বের করুন, শুধুমাত্র ইতিহাসে ফেল করেছে কত পার্সেন্ট সেটা বের করুন। আর উভয় বিষয় ফেল তো দুবাই আছে। তারপর তুমি লেখো অ্যাটলিস্ট একটা বিষয় ফেল, ওকে একটা বিষয় ফেল করেছে 3%, 8% আর 27%-এর সঙ্গে 38%। উভয় বিষয়ে পাস করেছে তাহলে কত, 100 থেকে 38 মাইনাস করবে। অর্থাৎ যারা ফেল করেছে তাদেরকে যদি সরিয়ে দিই তাহলেই তো যে ক্যান্ডিডেটরা পড়ে থাকবে তারা তো উভয় বিষয়ে পাস। তাহলে 100 থেকে 38 মাইনাস করলাম, 60% উভয় বিষয়ে পাস। মোট ছাত্রছাত্রীর সংখ্যা এবার তুমি ধরে নাও x জন। আগেও ধরতে পারতো, এটা লিখতে পারতো আগেও x জন, পরেও লিখতে পারো, কোনো প্রবলেম। স্যার ঐকিক নিয়মে করলে হবে না? ওই 100 জনে 100 জনে যদি মানে 62 জন সমান এত, তাহলে 100 জন সমান কত, না, ওরকম করে এখানে যেটা ঐকিক নিয়মে তো ওরকম করা হয় না রে। এই জায়গাটা আমরা লাস্টে একটা এক্সাম, ওটা তো শর্ট হয়ে গেল না। 62 আমি নর্মালি আমরা কম্পিটিটিভ 62% মানে হচ্ছে 248 জন, 100% মানে কত জন, তাই না? তো ওরকম তুমি করতে পারবে না। না, প্রশ্নানুসারে এই 62% ইজিক্যাল টু হচ্ছে আপনার ওরকম ওই হয় না। 248। না, ওরকম ওরকম লেখা যায় না। ঠিক আছে, এগুলো আচ্ছা কিন্তু স্যার। আমরা আগে লিখতাম না, 62% মানে 248, সেগুলো আমরা এখন লিখি কম্পিটিটিভ ফিল্ডে এসে লিখি। আগে আমরা এরকম লিখতাম না, স্কুল লেভেলে কিন্তু আমরা ওরকম লিখতাম না। ঠিক আছে, এইভাবে লেখো লাস্টে। তো আরেকটা তোমাদের দেখো, এটা এটা তোমরা একটু নিজেরা একটু চেষ্টা করো, এটা কিভাবে লিখবে 3 নাম্বার কোশ্চেন। এটা আমাকে বলবে যে কিভাবে লিখবে, আর কোশ্চেনটাকে সলভ বা করবে কি, তাহলে এই কোশ্চেনটা দিয়ে পপুলার কোশ্চেন। যে ইন এ পোলিং স্টেশন 10% অফ দ্য ভোটার্স অ্যাবসেন্ট ফ্রম ভোটিং, 10% ভোট দিতেই আসেনি, 560 ভোটার্স আর ক্যান্সেল। যারা ভোট দিতে এসেছে তার মধ্যে তো 560 জন ক্যান্সেল হয়ে গেছে। এ গেটস 43% অফ দ্য টোটাল ভোটস, টোটাল ভোটারে 43% ভোট পেয়েছে এ, অ্যান্ড ডিপিটেড বি
বাই 1200। কে পরাজিত করেছে 1200। সি কতগুলো ভোট পেয়েছে বলে 8240টা ভোট পেয়েছে। টোটাল কতজন ভোটার ছিল সেটা জানতে চাও? স্যার এখানে যে এ 43% ভোটটা পেয়েছে সেটা কি 10% আর 560 বাদ দিয়ে, না, নাকি ওটা ধরে? ওটা কাউন্টিং এর মধ্যে পড়ছে। মানে টোটাল যা ভোটার তালিকায় রয়েছে না, তার তালিকায় যতজন হুম হুম। ততজনের 40। ঠিক আছে। যারা ভোট দিতে আসেনি, যারা ক্যান্সেল হয়েছে, সব মিলিয়ে বলছে যারা ভোটার তালিকায় রয়েছে। মানে কিভাবে স্টার্ট করা যেতে? ওই তো স্যার করলাম, ধরুন ধরি মোট ভোটদাতা হচ্ছে এক্স। এবার হ্যাঁ, এবার ভোট দেয়নি হচ্ছে 10%, তাহলে বৈধ ভোট হচ্ছে 100% মাইনাস 10%, তাহলে বৈধ ভোটদাতা সংখ্যা হচ্ছে 90/100 ইন্টু এক্স। এবার এ পায় 43% অফ টোটাল ভোট, তাহলে তাহলে এ পাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ওই 43/100। এটা স্যার ওই বৈধ ভোটের মধ্যে তো নয়, টোটাল ভোটে বলেছে। তাহলে 43/100 ইন্টু এক্স। হ্যাঁ, তুমি ধরেছো ভোটার তালিকায় এক্স জন আছে, তাহলে তোমাকে ধরতে হবে 43 ইন্টু এক্স বাই 100, এটা ধরতে হবে। বাই 100। হ্যাঁ, আর এবার হচ্ছে তাহলে বি কত, তাহলে 10%-এ তো এত ভোটার ক্যান্সেল। আগে বলেছো এটাকে করবেটা কি? এটা তো করবে কত? ঠিক আছে, করতে তো স্যার হবে ওই 10%টা তো মাইনাস করা সেরকম, মানে ওইটা তো কোনো কাজেই লাগছে না। হ্যাঁ, কাজেই কাজে লাগে। লাগবে। তো তাও কাজে লাগবে না, ইকুয়েশন তৈরি করবার সময় কাজে লাগবে। হ্যাঁ, কারণ তিনটে যোগ করতে হবে তো স্যার, হ্যাঁ, মানে তিন এর রকম ভোট বার যোগ করবো, করতে বি হবে। এর ভোট বার করবো, একদম তাই, সি আর এর তাহলে ভোটটা বার ওইটা করার দরকার নেই। মানে 10%-এ ডাইরেক্ট যোগ করে দেবো, মানে 10x/100 করে দেবো। আর ওইটার সঙ্গে আবার ক্যান্সেলড হয়েছে 560টা ভোট। হুম, তাহলে একটা ইকুয়েশন বানাও, তাহলে যেমন যেমন দেখো। চলো আমি একটা একটু লিখছি, হ্যাঁ তোমরা একটু দেখো তাহলে। আমি ধরছি এরকম, ধরা যাক ভোটার তালিকায় 100x জন ভোটার আছে। ঠিক আছে, এরকম ধরলাম 100x জন ভোটার আছে। 10% অ্যাবসেন্ট ছিল, 10% ভোটার ভোটদানে কত থাকে? অতএব ভোট দিয়েছে 100 মাইনাস 10, 90%। অতএব 100x এর 90%, মানে 90x জন, যার মধ্যে 560টি ভোট 560টা ভোট ঠিক আছে বাকি হয়েছে। 560টা ভোট বাকি। অতএব বৈধ ভোট, বৈধ ভোট বা গ্রাহ্য ভোট লিখতে পারো, মানে যে ভোটগুলোর উপর কাউন্টিং মাইনাস 560 এতজন। ঠিক আছে, বা এরকম লিখ, এ ভোট পেয়েছে মোট ভোটারের
43%, অতএব পেয়েছে 100x 40/100, মানে 40 টি পেয়েছে 46 মাইনাস 1200, কারণ এ তো বি কে পরাজিত করেছে, তাহলে বি কতগুলো পেয়েছে? 46 মাইনাস 1200। আর সি কতগুলো পেয়েছে তো বলে দিয়েছি, সি পেয়েছে 8240। এবার আমি বলতে পারি যে এই এই তিনটের যোগফল, এইটা, এটা আর এটা, এই তিনটের যোগফল এইটা হবে, বলা যাবে কি যাবে? হ্যাঁ স্যার একদম। ঠিক আছে, তাহলে আপনি ইকুয়েশন বানিয়ে শর্ত অনুসারে পরের স্টেপে করে লিখে দিন 90x minus 560 equals to 40x plus 40x minus 1200 plus 8 এবার ইকুয়েশনটাকে তোমরা সলভ করে নিয়ে সলভ করতে করতে এক্স এর ভ্যালু কিছু না কিছু একটা চলে আসবে, তারপর তোমরা 100x এর ভ্যালু বের করবে। এক্স মানে কোশ্চেন, বুঝতে পেরেছো কি বলবো? স্যার আমি করেছিলাম হচ্ছে ওই 10টাকে ওই দিকেই রেখেছিলাম, মানে আমি তাহলে কি করছি, মানে এর বিট, বি এর বিট, ভোট, সি এর ভোট, আর ওই 546 আর 10x সবকটাকে করলাম 100x, টোটাল তাই তো? 100x। হ্যাঁ, কোনো হ্যাঁ অসুবিধা না, ওটাও একটি, ও যেটা বলছে এরকম করছে 40x প্লাস 40x মাইনাস 1200 প্লাস 8240 প্লাস 560, ঠিক আছে? দেখো না 560 তো এদিকেই আসবে, প্লাস আবার 10x, ঠিক আছে, ইকুয়ালস টু 100। এবার দেখো 10x টাকে এদিকে নিয়ে গেলে 90x আসছে, ওই একই ইকুয়েশন, তাহলে ইকুয়েশনটা একই। হ্যাঁ স্যার, মানে স্টেপ কম হবে কয়েকটা যদিও। ঠিক আছে, বোঝা গেছে? আমি এক্স ধরেছিলাম, আমার এই ইকুয়েশনের নিচে 100 করে হ্যাঁ, রয়ে গেছে ওই আর জন্য কি। তো 100 পাশে একই ধরা এসছে। হচ্ছে। এক্স ধরো তাহলে নিচে তোমার 100 আসতে থাকে, ঠিক আছে? আর তুই 100x ধরো তাহলে তোমার নিচে 100 গুলো আসতে থাকে, ওই জন্য 100x ধরো, যাতে আমার লাস্টে ইকুয়েশন তৈরি করে যখন সলভ করো তাতে যাতে কোনো প্রবলেম নেই, বুঝতে পারলে? তাহলে এরপর তো করে নিতে পারবে তোমরা নিজেরা। আমি নেক্সট কোশ্চেনটাই যাচ্ছি, নাম্বার হ্যাঁ স্যার একদম। তোমরা একটু বলো, একটা আইডিয়া দাও। ওই এক্স ধরেই করবো, আবার কি, সবই তো দেখছি এক্স ধরে সুবিধা। এটা এক্স করে দরকার না, এটা 90 তো দেওয়া আছে ফ্রেশ সুগার কেনের ওয়েট। এমনি করে নেবো স্যার, হ্যাঁ, এটা এমনি অসুবিধা করা নেই। যাবে। এটা তুমি এরকম ধরো, এরকম ধরো ফ্রেশ সুগার কেনে তোমার 84% ওয়াটার রয়েছে, আর ড্রাই সুগার কেনে তোমার 28% ওয়াটার রয়েছে, ঠিক আছে? এবার সুগার কেনের যে যে এটাকে কি বলে, ওটা ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাকে কি বলবো আমরা? ছিবড়াই তো বলবো, তাছাড়া কি? সুগার কেনে যেটা পড়ে থাকবে জল বেরিয়ে গেলে কি বলবো, ভালোবাসা কি ছিবড়াই বলবো, আর কি বলা যায়? গুগল সার্চ করে দেখে নেবে ভালোবাসা কি বলে, ঠিক ওয়েস্ট ওয়েস্টেজ ম্যাটেরিয়াল দাদা, তাই তো? বলে দেখতে হবে, ঠিক আছে? তো দেখে নেবো এটা কি বলে। তো আমি ওটাকে ছিবড়াই বলছি আপাতত। শুকনো আখ করে দেবো স্যার, শুকনো ঝামেলা করে লাভ কি, শুকনো আখ। এখানে তো ড্রাই সুগার কেন একটা দেওয়া আছে না, তাতে তো জল আছে। তাহলে তুমি এরকম একটা ইকুয়েশনটা যখন তুমি বানাবে, ধরো তোমাকে এইভাবে লিখতে হচ্ছে, ঠিক আছে? একটু ভালো করে শোনো, আমি লিখছি না, হ্যাঁ? তুমি এইভাবে লিখবে যে আহ, তাজা আখে 84% জল আছে, ঠিক আছে? আর তাহলে বাকি যে 16%, সেই 16% কি আছে? ছিবড়া আছে, ঠিক আছে? লিখলে ওরকম। আবার লিখবে যে শুকনো আখে 28% জল আছে, অতএব ছিবড়া আছে হচ্ছে 72%, নিচে নিচে লিখবে। এবার দেখো, যখন তুমি ড্রাই, সরি, যখন তুমি ড্রাই সুগার কেন যখন
পাচ্ছ সে তো তুমি ফ্রেশ সুগার কেন থেকেই পাচ্ছ। তো শ্বাস না, ওটাকে কি বলবো, ওটাকে ছিবড়ার পরিমাণ তো সেম থাকবে। হ্যাঁ, জলটা বেরিয়ে যাচ্ছে, ছিবড়ার পরিমাণ তো সমান থাকে। তাহলে ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা এরকম হবে যে তাজা আখের ছিবড়ার পরিমাণ সমান হবে শুকনো আখের ছিবড়ার পরিমাণ সাথে। তাই তো নাকি? এবার তাজা আখের ওয়েট তো দিয়ে দিয়েছে 90 কেজি, তাহলে 90 কেজির ক%? ছিবড়া ছিল ক%? তাজা আখের 16% ছিল, সমান। আচ্ছা, শুকনো আখের তুমি ওয়েটটাকে তুমি এক্স ধরে নিলে, ঠিক আছে, শুকনো আখের ওয়েটটাকে তুমি এক্স ধরে নিলে, তুমি ধরে নিলে এই যে হাউ মেনি কিলোগ্রামস অফ ড্রাই সুগার কেন আছে না, ওখানে তুমি এক্স ধরে নিলে, এক্স কেজির চিটার পরিমাণ এখানে কত আসবে? 72%। এবার তুমি এখান থেকে সলভ করো, নিচে নিচে 100 বার কেটে ফেলুন, ঠিক আছে, 100 কাটা যায় না, একদম এইভাবে লেখো যে এক্স ইকুয়াল টু 90 16/100, আর এইদিকে তুমি লেখো আবার তোমাকে 100/70। এবার এটা তুমি কাটো। 20 হবে। হ্যাঁ, এটা কাটাকুটি করে কি আসছে? 9 দিয়ে 20 কাটলে কত 20। আসছে? হ্যাঁ, 9 দিয়ে কাটলে কত আসছে? 9 10 আসছে, 9 দিয়ে 8 আসছে, এটা কাটলে 2 আসছে, এক্স এর মান তাহলে 20 কেজি আনসার। আনসারটা হবে 20। আচ্ছা, লেখাটার পদ্ধতিটা বোঝা গেল? আমি প্রথম দিকটা কিন্তু লিখলাম না, আমি দুটো বলে দিচ্ছি প্রথম। সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওটা একবার দেখে নেবো। হ্যাঁ, ওটা শিবিরের জায়গা আর কি শেষ করা যেতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাবে, কোশ্চেন নাম্বার 5। এটা কিরকম কোশ্চেন? এটা কিন্তু পার্সেন্টেজ, এটা আনকমন টাইপ কোশ্চেন, একটু তোমরা আগে দেখো কোশ্চেন ওটা নিজেরা পড়ো। 4টে বন্ধু রয়েছে, 4 ফ্রেন্ডস, অরুণ, অজয়। সব অরুণ's total money was found 1/9 times of the sum of the rest, মানে বাকি তিনজন যত খরচা করেছে তার 1/9 খরচা করেছে হচ্ছে অরুণ। আর অমিত, অমিত's total money was found to be 1/4 times of sum of the rest. সাম অফ দ্য রেস্ট মানে কি? অমিতকে বাদ দিয়ে বাকি যে তিনজন রয়েছে তাদের যোগফলের 1/4 অংশ ছিল হচ্ছে অমিতের কাছে। আর অজয়ের কাছে কত ছিল? অজয়ের কাছে ছিল হচ্ছে অজয়কে বাদ দিয়ে বাকি যে তিনজন রয়েছে তাদের মিলিত টাকার 2/3 অংশ ছিল অজয়ের কাছে। জানতে চাইছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল মানি বিলং বিলং টু অঙ্কুর, মানে অঙ্কুরের কাছে কত পার্সেন্ট টাকা ছিল, টোটাল চারজনের কাছে যত টাকা ছিল তার কত পার্সেন্ট অঙ্কুর। তোমরা কি হবে? ওই এ বি সি ডি ধরে নেবো চারজনের টাকাটাকে, অরুণ, অমিত, অঙ্কুর। এবার ইকুয়েশন তৈরি করব, ওই এ ইজ ইকাল টু 1/9 ইন্টু বি প্লাস সি প্লাস ডি। আবার হচ্ছে তিনটি ইকুয়েশন আসবে, তিনটি ইকুয়েশন থেকে অঙ্কুরেরটা বেরিয়ে যাবে। আমাকে সলভ করে দেখো। দেখো ও কি বলছে, ও ঠিকই বলেছে যে ধরো অরুণের টাকাটাকে তুমি এ ধরে নিলে, অমিতের টাকাটাকে বি ধরে নিলে, অঙ্কুরের টাকাটাকে সি ধরে নিলে, অজয়ের টাকাটাকে ডি ধরে নিলে, ঠিক আছে, স্যার এবার তাহলে এরকম ভাবে করলে একটু লেন্দি হয়ে যাবে না? হ্যাঁ লেন্দি হবে। মানে তুমি বলতে চাইছো 4টে ভ্যারিয়েবল ধরলে লেন্দি হয়ে যাবে, এই ভ্যারিয়েবল কমাতে পারবে নাকি? হ্যাঁ, প্রশ্নটাই এরকম। না, এরকম সবগুলো প্লাস প্লাস করে করতে গেলে ইকুয়েশন তোমার তিনটে তৈরি, তিনটে দেখো ভাষা দেওয়া আছে, তিনটে ইকুয়েশন, মানে তুমি শর্তানুসারে এরকম ভাবে তুমি লিখবে, বা প্রশ্ন অনুযায়ী এরকম ভাবে তুমি লিখবে। আমি অরুণের টাকাটাকে এ ভাবলাম, অমিতের টাকাটাকে বি ভাবলাম, অঙ্কুরের টাকাটাকে সি ভাবলাম, আর অজয়ের টাকাটাকে ডি ভাবলাম। এবার তোমরা নিজের মতো লিখে নিও, ঠিক আছে। এবার তুমি ইকুয়েশন বানালে এরকম, অরুণের টাকাটা এ ইকুয়াল টু 1/9 অফ বি প্লাস সি প্লাস ডি, এটা একটা ইকুয়েশন হলো। নেক্সট ইকুয়েশন হলো বি ইকুয়াল টু 1/4 অফ এ প্লাস বি কে বাদ দিয়ে সি প্লাস ডি, এটা একটা ইকুয়েশন হলো। নেক্সট ইকুয়েশন কি দাঁড়ালো? সি ইকুয়াল টু 2/3 এ প্লাস বি প্লাস
এই তিনটি এবার ইকুয়েশন গুলোকে আমাকে সলভ করতে হবে আমার পি এর পার্সেন্টেজ রেট, মানে আমার কিন্তু এই জিনিসটা চাই, আমার এই জিনিসটা চাই, স্কোয়ার্ড ভ্যালুটা হচ্ছে এইটা, এটা থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। স্যার লাস্টেতে এ প্লাস বি প্লাস সি হবে না? কেন সি? ও অঙ্কুরেরটাই তো আচ্ছা আচ্ছা জানতে চেয়েছে। হবে, আর এটা তাহলে সি হবে, তাই তো? এরকম। আচ্ছা, তাহলে আমার লাস্টে যেটা দরকার সেটা আমার এটা দরকার, নিচে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এবার তিনটাকে যোগ করবো স্যার, এক উপরে নাম্বার থাকবে ইকুয়েশন, সি 2 নাম্বার ইকুয়েশন। ইন্টু, হ্যাঁ, আমার এই জিনিসটা দরকার, ঠিক আছে, নিচে যেন থাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, উপরে থাকবে শুধু সি ইন্টু আমার এই জিনিসটা দরকার। হ্যাঁ, কি বলছিল, তিনটি ইকুয়েশনকে যোগ করে দেবো না, তাই তো? হ্যাঁ স্যার, তিনটি ইকুয়েশনকে যোগ করবো। আচ্ছা, তিনটেকে যদি যোগ করি, তিনটেকে যোগ করলে হয়ে যাবে, তিনটেকে যোগ করে তাহলে তোমার, টোটালটা থেকে বিয়োগ দিলেই তো আমি পেয়ে যাবো অঙ্কুরেরটা। হ্যাঁ এইভাবে করা যায় না? দেখো, মানে ধরুন টোটালটা, ধরুন টোটাল যেটা হচ্ছে সেটা থেকে আমি এ প্লাস বি প্লাস ডি যদি বাদ দিই, তাহলেই তো আমি পেয়ে যাচ্ছি অঙ্কুরেরটা, সি পেয়ে যাচ্ছি। পরে পরে করতে হবে। তো আমি আর একটা উপায় তোমাদের বলছি, দেখো, যে এই নাইনটাকে এর পরের স্টেপে এই জায়গায় নিয়ে চলে যাওয়া যায় তো, নাইনটাকে এটাকে না লিখে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ স্যার। এবার তার পরের জায়গায় আমি কি লিখবো বলতো, এইখানে না উভয় পক্ষে লিখবো একটা এ যোগ করে পাই, প্লাস এ বানিয়ে দেবো, আর ওদিকে আমি নাইন না লিখে এখানে 10 লিখে দেবো, এরকম লেখা যায়। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি তো নিচে এ প্লাস 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 টু, আর উপরে এ লিখে সেটাকে আমরা 1/10 লিখতে পারি, যেটা আমরা বলতে পারি না 10% ছিল এর কাছে টাকা, তাই তো না? একদম পারি স্যার। আচ্ছা, এই চারটাকে এখান থেকে উচ্ছে দিয়ে এই পাশে 4 বানিয়ে দিই, আর এই পাশে আর একটা আমি পি যোগ করে দিই, তাহলে এই পাশে 4 থেকে হয়ে যাবে কি 5। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাবে, পরের স্টেপে আমরা নিচে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখে দেবো, আর উপরে বি লিখে দেবো, লিখে লিখবো যে এটা 1/5 আসছে, মানে 20% আসছে, পুরো লিখে করবে কিন্তু এখানে তুমি এই 2 এর 3 এর 3টাকে এদের নিয়ে চলে গেল, 3টাকে এধারে নিয়ে চলে গেল, এখানে 2 আছে, হ্যাঁ এই 2টাকেও চলো ওধারে নিয়ে চলে যাও, 1.5 করে দাও, 1.5 করে দাও, আর এখানে তুমি একটা ডি যোগ করে দাও, ডি যোগ করলে এটা 1.5 থেকে কি হয়ে যাবে, 2.5 হয়ে যাবে, একই না? তাহলে নিচে তুমি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লেখো, আর উপরে ডি লেখো, তাহলে কি আসবে 1/2, আর 1/2 মানে 40% কিনা, তাহলে তিনজন মিলিয়ে যদি 70% ভ্যালু দিকে দেয়, তাহলে এটার ভ্যালু অবশ্যই 30% হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো, এই কোশ্চেন গুলো তো তোমরা তোমাদের মতন করলে সব, ঠিক আছে, করে নিজের মতন করে লিখতে লিখে তোমরা গ্রুপে পাঠাবে, আমি দেখে নেবো, আমার মাথায় গেলে এটা আমি বলে দিই। স্যার আমার এটাই সোজা লাগলো, অত যোগ করার থেকে। দেখো, যোগ করেও হবে না, না যোগ করেও হবে হবে। আচ্ছা, এটা তোমরা করবে, পরে করবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে এখন শোন, এটা পরীক্ষা আসবে না, কিন্তু কিভাবে লিখতে হবে সেটা তোমরা লিখে আমাকে দাও। আচ্ছা, এই কোশ্চেনটা, এটা কত নম্বর ছিল, এটা 5 নম্বর, এটা 6 নম্বর ছিল, 7 নম্বর চলে আসে। প্রেজেন্ট পপুলেশন অফ এ ভিলেজ, মেল অ্যান্ড 7,640 জন, the number of male in by 5%, number of by 15%, then the population from 9 1. The difference between the present population of আমাকে start
সে একটা পপুলেশনকে ধরে নেবো, মেলটাকে এক্স ধরে নিলাম, ফিমেলটা তাহলে অত মাইনাস এক্স দিয়ে এরকম একটা করে নাকি আর একটা 25%। আমার যেটা মনে হয় ভ্যারিয়েবল তোমাকে বেশি ক্যালকুলেশন করতে একই রকম দেখো বলছি। তুমি ধরো যে মেল ছিল হচ্ছে 100x, ভালো করে শোনা, মেল ছিল 100x ধরে নাও, আর ফিমেল ছিল হচ্ছে 100y ধরে নাও। ঠিক আছে, তখন ধরো তাহলে তোমার ফার্স্ট ইকুয়েশন এটা আসবে 100x প্লাস 100y ইকুয়ালস টু 7640। আচ্ছা বলো তো, এই জনসংখ্যা কতজন বৃদ্ধি পেয়েছে বলো তো, জনসংখ্যা কতজন বৃদ্ধি মাইনাস করে তুমি পেয়ে যাবে। আর এখানে মেল কত পার্সেন্ট বেড়েছে, 25%। তাহলে মেল বেড়েছে কত, মেল বেড়েছে হচ্ছে 25x জন, আর ফিমেল বেড়েছে কত, ফিমেল বেড়েছে হচ্ছে 15y জন। আর দুটোর যোগফলটা কি হবে, যতজন বেড়েছে ততজন আসবে, মানে এই বিয়োগফলটা আসবে। এর বিয়োগফলটা কত, বিয়োগফলটা হবে হচ্ছে 4, মানে 1574। 1/5। তুমি এর সাথে সলভ করা তুমি এটাকে 4 দিয়ে 4 দিয়ে, তাহলে 100 100 প্লাস 100 প্লাস 4 কত, 60। 4 দিয়ে 4 4 16, 1 4 7 28, আর 60। এটা আসছে, এবার মাইনাস করে দাও 45 ইকুয়ালস টু 4 দিয়ে 10 করে 4 4 4 6 আর y এর ভ্যালু যে পেয়ে গেলাম, তাহলে তুমি 100y এ বসিয়ে দাও, 100y ইকুয়াল টু 26/10। 26, এটা হয়ে গেল কি ফিমেল, তাহলে মেল হয়ে যাবে মাইনাস করে 7 0 মাইনাস মেল হয়ে গেল ডিফারেন্স। ঠিক আছে স্যার? স্যার এই লাল কালিতে যেটা লিখলেন এটা হ্যাঁ করার আগে মাথায় কি লিখতে হবে, হ্যাঁ, এটা তুমি লিখবে ভাষাটা কি হবে? না, না তুমি এভাবে লিখতে হবে। আমার প্রথমে তুমি এইভাবে, আমি পুরো লেখাটাই বলছি কিভাবে তুমি স্টার্ট। তুমি লিখলে হচ্ছে যে আহ, গ্রামে টোটাল পুরুষের সংখ্যা ছিল 100x জন, আর মহিলার সংখ্যা ছিল হচ্ছে 100y জন। অতএব প্রথম শর্তানুসারে 100x প্লাস 100y ইকুয়াল টু 7640 লিখে তুমি একটা দাগ কাটবে, এরকম দাগ কেটে লিখতে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এরকম লিখলে এবার তারপর তুমি আবার ধরো এটা লিখলে যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 9214 মাইনাস 7640 লিখে তুমি লিখলে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 1574 এতজন। অতএব সেকেন্ড শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে, তাহলে 25x প্লাস 15y ইকুয়ালস টু 1574। এটা 2 নম্বর ইকুয়েশন, এভাবে দাগ কেটে তুমি লিখে দিলে 2 নম্বর ইকুয়েশন। এবার তুমি লিখলে হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে সমাধান করে পাই, এবার তুমি সমাধান করা start। আর তুমি 4 দিয়ে গুণ করার সময় দরকার পড়লে লিখে দাও যে দ্বিতীয় ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করে পাই, লিখে আর একটা নতুন ইকুয়েশন তুমি পেলে 100x প্লাস 60y ইকুয়াল টু 6296, ওটাকে তুমি 3 নম্বর ইকুয়েশন। তারপর তুমি দেখো 1 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই, বিয়োগ করে বা তুমি সমাধান করা স্টার্ট করলে করতে এবং পৌঁছে গেলে ফাইনাল আনসার। বুঝতে পারলে? তুমি ইকুয়েশন গুলো স্যার লিখতে পাশে ইংলিশে পাশে লিখলে এই সমাধান শব্দটাকে কি লিখতে হবে? সলিউশন লিখ, সলভ লিখ, সলভ দ্য ইকুয়েশন।
এরকম ভাবে তুমি solve this to equation 1 and এরকম লিখবে, ঠিক আছে? ওকে স্যার। আর এটা ভালো তবে একটা বড় প্রশ্নটা কি বলছে যে after two successive increment Gopal's salary becomes 187.5% of his initial salary. The percentage of salary increases in the sorry, if the percentage of salary increases, the second increment was twice uh, twice of that in the first incremenটে যত পার্সেন্ট ইনক্রিজ হয়েছিল সেকেন্ড ইনক্রিমেন্টে তার টুয়াইস ইনক্রিজ হয়েছে। then the percentage of salary increases in the first increment এক্স এর ভ্যালুটা কত সেটা জানো। ফার্স্ট ইনক্রিমেন্টে যদি x% ইনক্রিজ হয় দ্বিতীয় ইনক্রিমেন্টে তার 2x%, আর তার ওভারঅল ইনক্রিমেন্ট কত হয়েছে 187.5%, মানে 87.5%। দেখো তার স্যালারিটা 187.5% হয়েছে, 187.5% হয়েছে, কথার অর্থ হচ্ছে যে তার স্যালারিটা 87.5% ইনক্রিমেন্ট হয়েছে, তাই তো? 100 চেয়ে বেশি আছে, 87.5% বেশি আছে, ওখান থেকে আমরা কি বলি তার স্যালারিটা 87.5% ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে কিভাবে লেখা স্টার্ট করবে শুনি একটু মজা করে। স্যার ওই প্রথমটা তো ওই ধরি, হুম, মানে গোপালের স্যালারি ছিল হুম, 100 টাকা, আচ্ছা 100 টাকা বা 100 ওয়াই করে দিলাম, বা 100 ওয়াই। ওয়াইতে এমনি কেটে যাবে, ঠিক আছে ধরলে। হ্যাঁ কেটে যাবে। তারপর এবার মানে প্রথমবার করব 100 হ্যাঁ ওয়াই কে প্রথমবার আপনার তুমি এরকম দেখবে x% প্রথম প্রথম আহ, বেতন বৃদ্ধির হার, ঠিক আছে, প্রথম বেতন বৃদ্ধির হার ছিল x% এবং দ্বিতীয় বেতন বৃদ্ধির হার ছিল 2x%, এরকম লিখো, ঠিক আছে? এরকম লেখার পর তুমি বললে যে যে ফলস্বরূপ তার বেতন ইনক্রিমেন্ট হয়েছে, তার বেতন বৃদ্ধি পেয়েছে, তার বেতন এরকম লিখ, তার বেতন হয়েছে 187.5%, অতএব 100x ইন্টু 187.5 বাই 100 মানে 187.5x হয়ে গেল। সরি এক্স তো তুমি ধরো ওখানে ওয়াই ধরেছিলে তুমি, তাই তো? মানে তুমি এরকম লিখছো তার বেতন প্রথমে ছিল কত টাকা ধরেছিল 100 ওয়াই টাকা হয়েছে, আর বেতন বৃদ্ধি পেয়েছে কত, বেতন বৃদ্ধি না বেতন হয়েছে তার এত, তার মানে বেতন তার হয়েছে কত 187.5 ওয়াই, এটা হয়েছে তার বেতন। আর মাঝে তার ইনক্রিমেন্ট কি হয়েছিল, একবার x% ইনক্রিজ হয়েছিল আর একবার 2x% ইনক্রিজ। তাহলে এবার ইকুয়েশনটাকে আমরা শর্তানুসারে 100y ইন্টু 100 প্লাস এক্স বাই 100 ইন্টু 100 প্লাস 2x বাই 100 ইকুয়ালস টু 187.55। ইকুয়েশন বোঝা গেছে? তো দেখে না ইকুয়েশন এরকম ভাবে লিখলো, লেখার পর তুমি এই 100 ওয়াইটাকে ওদিকে টানলে, ঠিক আছে? বা তুমি চলো না এখানে অর রড দিয়ে বা দিয়ে লিখতে স্টার্ট করলে 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস 2x ইকুয়ালস টু 187.5y, ঠিক আছে? এখানে এই 100 তুমি এখানে কাটতে পারো, কোনো অসুবিধা নেই, একটা 100 তুমি কেটে দাও, 100 কেটে দাও, ইন্টু একটা 100 উপরে উঠলো আর নিচে চলে এলো একটা ওয়াই, ওয়াই ওয়াই কেটে দাও, ঠিক আছে? আর এটা গুণ করলে পরের স্টেপে তুমি লেখো বা দিয়ে, এটা কিন্তু কোয়াড্রেটিক চলে আসবে, বুঝতেই পারছো। 10,000 প্লাস, স্টেপ জাম্প করো না এখানে, 200x প্লাস 100x 300x লেখার থেকে তুমি দুটোকে সেপারেট করিয়ে লেখো, 2x² ইকুয়াল টু 187.5, একটা জিরো বাড়বে, বা
ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে তোমার। তারপর করে নি 4375 কে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো নাম্বারকে তোমাকে চুজ করতে হবে যেন সেই দুটো নাম্বারকে বিয়োগ করে যেন 150 আসে। কেন বিয়োগ করে? এখানে মাইনাস সাইন আছে, কনস্ট্যান্ট টার্মের আগে মাইনাস সাইন থাকা মানে কি, যে দুটো নাম্বার এমন চুজ করতে হবে সেই দুটো নাম্বার মাইনাস করে যেন 150 চলে আসে। 5 দিয়ে ভাঙলে 5 স্যার আসছে। 175 মাইনাস 25। আচ্ছা, 175 আর 25 আসছে, তাই তো? হুম। ঠিক আছে, আমি করে দেখিয়ে দিই বাকিদের সবাইকে। 8, 5 7 35, 5 5 25, 5 দিয়ে আবার 175 আসছে বলছো। 175 আর 25 মাইনাস করলে তোমার 150 চলে আসছে। লিখে ফেলো, এক্স স্কোয়ার প্লাস 175 এক্স মাইনাস 25 মাইনাস 4375 ইকুয়ালস টু, এরপর করতে পারবে তো? তাহলে এক্স স্কোয়ার, সরি এক্স কমন নিলে এক্স প্লাস 175 এক্স প্লাস 175, আর এখানে কত আসবে মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 175 একটা ফ্যাক্টর আর এক্স মাইনাস 25 আর একটা ফ্যাক্টর। তাহলে এক্স প্লাস 175 ইকুয়ালস টু 0 और x minus 25 equals to, একবার x equals to minus 175 যেটা পাশে লিখে দাও, নেগলিজেবল বা অগ্রাহ্য, আর x equals to 25, এটা আনসার হয়ে যাবে x equals to 20। বুঝতে পারা গেছে? দেখো সমস্যা হলে বলো। নেক্সট আরেকটা দেখা যাক। আচ্ছা, এটা ভোটের অঙ্ক, তোমরা এখন ইকুয়েশনটা বলে দাও। এটা ইজি আছে, একবার এরকম টাইপ হয়েছে কোশ্চেন নাম্বার 9, একবার ইকুয়েশনটা আমাকে স্যার বলে দাও। বলছি ভোটের অঙ্কগুলো স্যার 100 ধরে যদি করি তাহলে স্যার ভুল হবে? হবে না, ভুল হবে, তুমি অন্যকে সাজাতে পারবে না 100 করে করো, 100 এর পেছনে একটা এক্স লাগাতেই অন্যকে সাজাতে পারবে না। হুম। স্যার বলছি যখন পিডিএফটা দেবেন ওই অ্যানোটেশন দেওয়া যাবে স্যার? হ্যাঁ, এবার দেখবো এখানে 53কে সাজাতে হবে, এই যে 1013কে সাজাতে হবে, 100 তো ধরেছো, আর 100 থেকে তুমি 1013 মাইনাস করতে পারবে না, প্লাস করতে পারবে না, তাই তোমাকে 100x, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ তাহলে বলে স্যার এটার ইকুয়েশন। বলছিলাম যে যখন পিডিএফটা দেবেন উইথ অ্যানোটেশন দেওয়া যাবে? হ্যাঁ, উইথ অ্যান্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। স্যার এইটা ওই 2 ইন্টু 48x মাইনাস ওই 1013, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্লাস হচ্ছে 53, আর হচ্ছে এদিকে কি বলেছি, প্লাস 20%, হ্যাঁ প্লাস 20x ইকুয়ালস টু 100x, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম। বা এরকম লিখতে পারো যে টোটাল 100x জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, 100x জন ভোটার তালিকা অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে ভোট দিয়েছে 80%, অতএব ভোট দিয়েছে 80x জন, তার মধ্যে 53টা ভোট কি হয়েছে, ক্যান্সেল হয়েছে, অতএব গ্রাহ্য ভোট বা বৈধ ভোট 80x মাইনাস 50, এটা হচ্ছে গ্রাহ্য। এবার যে উইনার, বিজয়ী প্রার্থী 48% ভোট পেয়েছে, অল দ্য ভোটার্স ইন দ্য ভোটিং লিস্ট, ভোটিং লিস্টে ধরেছিলাম আমরা 100x জন ভোটার, তাহলে 100x এর 48%, মানে 48x খানা ভোট পেয়েছে হচ্ছে বিজয়ী প্রার্থী। ঠিক আছে, এবং অপর প্রার্থী ভোট পেয়েছে 48x মাইনাস 1013। এবার তুমি ইকুয়েশন সাজাবে, অর্থাৎ শর্তানুসারে 80x মাইনাস 53, ও যেভাবে বললো সেটাও ঠিক,
এভাবেও লিখতে পারো 80x এতজন ভোটার ভোট দিয়েছে -53 ক্যান্সেল করো। তাহলে এটা হচ্ছে গ্রাহ্য ভোট। এই গ্রাহ্য ভোটটা দুটো ভোটে ভাগ হবে, দুটো ক্যান্ডিডেটের মধ্যে ভাগ হবে। ফার্স্ট ক্যান্ডিডেট 8x খানা ভোট পেয়েছে আর সেকেন্ড ক্যান্ডিডেটটা 48x -101। এবার তুমি এখান থেকে x এর মানটাকে ক্যালকুলেট করবে আর 100x এ বসাবে। আমি 100x ধরেছিলাম, তাই 100x। নাম্বার অফ ভোটার অন দ্য লিস্ট আনসার হয়ে যাবে তো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? 6,000 জন হবে। 6000 জন মানে x এর মান তোমার এখান থেকে তার মানে আসছিল কত? 60 আসছিল তার মানে, তাই তো? হুম। x এর মান 60 আসছে, তাহলে 100x কত হয়ে গেল? 6000। সমস্যা নেই কোনো? এটা কি করে সাজাবে? লাস্ট কোশ্চেন, হ্যাঁ, তোকে সাজাবে। এটা তো স্যার কম্পাউন্ড ইন্টারেস্টের মতোই তো, মানে এটা তো ইয়ে হবে, মানে উল্টো দিকে, এরকম দেখো, মানে উল্টো দিকে হবে। বলছি এভরিডে এ ম্যাঙ্গো সেলার সেলস হাফ অফ স্টক। হাফ স্টক সেল করে দেয়। হাফ স্টক সেল করে দেওয়ার পর আবার 10% স্টক ওভারনাইট স্পয়েল হয়ে যায়, নষ্ট হয় 10%। ঠিক আছে, এইভাবে 3 দিন গেছে, 3 নাইটে তার টোটাল 283 খানা ম্যাঙ্গো স্পয়েল হয়েছে। তো জানতে চাইছে সে প্রথম দিন কতগুলো ম্যাঙ্গো স্টার্ট করবে। 8x ধরে নেবো, 8x ধরে কাজ করলে হবে? মানে মানে 800x, মানে 8x নয়। আচ্ছা, 800x হ্যাঁ, এবার তিনটে নাইটের সাকসেসিভ পার্সেন্টেজ করে হবে। এখানে সাকসেসিভ করা যাবে, করা যাবে, কারণ এখানে তো হাফ স্টক সেল করছে। হবেও না তো স্যার সাকসেসিভ, এটা হ্যাঁ, হাফ তুই হাফ স্টক সেল করছে, তারপর 10% নষ্ট হচ্ছে। ছক করে না, প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এরকম ছক করে না, তাহলে সুবিধা হবে। আমি ধরো লেখা স্টার্ট করছি, আমি তাহলে ধরো এই প্রশ্নটাকে ডিসক্রিপ্টলি যদি করতে চাই, আমি যেরকম একটা ছক করে নিই, ছক করে নিয়ে তবে কি, তাহলে অত কিছু লেখার দরকার নেই, একটা ছকে কাজ নেই। ছক ছক করা ভুল কিছু না। এটা হচ্ছে 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 শুরু, দিনের শুরু যতগুলো আমি নিয়ে করতে হবে শুরুটা এইখানে। হাফ স্টক সেল করে দেওয়ার পর করার পর তারপর হচ্ছে নষ্ট হওয়া। দিনের শুরু, বলো তুমি কি দিয়ে করবে? এক্স দিয়ে করছো, এক্স দিয়ে, তাহলে বিক্রি হওয়ার পর x/2 খানা আছে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার, হাফ স্টক তো বেঁচে দিয়েছে, তাহলে x/2 খানা আম আছে। এবার নষ্ট হওয়া আম তাহলে কত হবে? x/2 এর 10%, x/2 এর 10% মানে কি x/20 হয়ে যাবে। ক্যালকুলেট করে দেখিয়ে দেবে, হ্যাঁ, এখানে x/2 ইন্টু 10/100, x/20 হয়ে যাবে, এতগুলো আম নষ্ট হয়েছে। এবার দ্বিতীয় দিনের শুরু কি থেকে হবে? দ্বিতীয় দিনের শুরু এরকম হবে, x/2 খানা আম থেকে x/20 খানা আম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তুমি বিয়োগ করেই তুমি বিয়োগ করে লেখো, হচ্ছে লসাগু, তো তোমার 9x হবে।
তারপরেরটা আবার কি হবে 9x/40 হয়ে যাবে, ইয়েস অর নো? 18x হবে তো নাকি? না, হাফ স্টক মানে হাফ মানে তো নিচে 2 আসবে, নিচে 2 মানে 20টা 40 হয়ে যাবে, ও হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে? আর পরেরটা আবার 10% নষ্ট হবে, 10% নষ্ট হবে 9x/400 হয়ে যাবে। এই তো, এই 2টা যদি 20-তে কনভার্ট হয়ে যায় তাহলে 40টা 400-এ কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আরেকবার লিখে দেখাবো। না স্যার, বুঝতে পেরেছি। তারপরটা স্যার 9x/40 তারপরেরটা আবার কি মাইনাস মাইনাস করো 9x/400। 9x/40, এতগুলো আম ছিল সেখান থেকে আবার 9x/400 খানা আম কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে মাইনাস করে তুমি মাইনাস করার জায়গা পাচ্ছ না, তোমরা মাইনাস করে লিখবে। মাইনাস করে কত আসবে, 400ই লসাগু আসবে, ঠিক আছে? উপরে 90 হবে আর এটা 9 হবে, মানে 81। 81x নিচে 400 থাকার কথা, কিন্তু এইখানে নিচে তো 800 লিখবো আমি, তাই কি না? দেখো নিচে 400 আসতো, কিন্তু আমি যে সেকেন্ড বা কলমটাতে লিখছি, তো 400টা কিসে কনভার্ট হয়ে যাবে, হাফ স্টক বলে। হাফ হয়ে যাবে, আবার হাফ স্টক হয়ে আর যাবে। এইটা কি হয়ে যাবে, 81x/8000 হয়ে যাবে। এর সঙ্গে লিখবো শর্তানুসারে x/20 প্লাস 9x/400 প্লাস 81x/8000 ইকুয়ালস টু 198। আমি লিখে দিই, ইকুয়েশন সলভ করে 8000 লসাগু করে দিই, 400x প্লাস এটা কত, মানে 180x প্লাস 81 ইকুয়ালস টু, সলভ হচ্ছে কি সমস্যা হচ্ছে? ইকুয়ালস টু কত আসছে, 198 এগুলো অ্যাড করলে কত, 1 8 8 16 661। 3 দিয়ে যাচ্ছে স্যার, মানে 24,000 x ইকুয়াল টু সেটা 1983 না স্যার? হ্যাঁ হ্যাঁ, 1983। 24,000 খানা আমি স্টার্ট করেছি, ঠিক আছে? তো এইটাকেই 3টে রাতের ব্যাপার, ঠিক আছে? ছক করে নাও, তাহলে তোমার অতটা লিখতে হবে না, বুঝতে পেরেছো? এক্সাম এরম শখ করে করা যায়? করা যাবে না কেন? এইটা ছক দেখলে তোমার এক্সামিনার খুশি হবে। দেখো এক্সামিনারকে তুমি এমন ভাবে লিখে দেখাও যাতে মানে ওকে কিন্তু বেশি খাটতে না, ও যেন দেখে বুঝতে পারো কি লিখতে চাইছে, কি বোঝাতে চাইছে। ক্যালকুলেশন গুলো রাফে দেখিয়ে দিলাম বিক্রি করার পর হ্যাঁ বা এইগুলো। হ্যাঁ, তুমি এই ছকটা দেখিয়ে দিলে ওই এক্সামিনার বুঝতে যাবে, বা এটা সুন্দর ভাবে কি। ঠিক আছে, তাহলে আজকে এতটা থাক, ভিডিও তোমাদের শেয়ার করবো। আর আমি তোমাদের তাহলে আরেকটা নেক্সট পিডিএফ দিয়ে দেবো। পরের সপ্তাহে তো হবে। হ্যাঁ, পরে আরেকটা তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, সেখানে কিছু কোশ্চেন আছে, ওইগুলো তোমরা লিখে গ্রুপে পাঠাবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি আর একটা ডেট পাওয়া যাবে না স্যার? কারণ তাহলে একটু প্র্যাকটিসটা হতো। ওইটা তো আমি তো স্যারের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ক্লাস ঠিকঠাক আছে তো, অসুবিধা নেই। না স্যার, স্যার এই রাফ গুলো কি ডান সাইডে এরকম দেখিয়ে দিতে হবে খাতায়? ওই লাস্টের কোশ্চেনটা না, এমনি যদি করতে গিয়ে কোনো রাফ করে মানে যোগ বা গুণ বা দেখা যাচ্ছে, না দেখালেও চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হাতে একটু মার্জিন ফার্জিন টেনে দেবে, যেমন মার্জিন টেনে দেবে, মার্জিন টেনে রাফ করা দরকার। রাফ তুমি করে দেখে দেখাতে পারো ডান সাইডে, প্রবলেম কিছু হবে না। না, তখন খাতাটা অপরিষ্কারের মতো হয়ে যাবে না, মানে চাবড়া হয়ে যাবে এরকম। তুমি একটা দাগ কেটে তুমি যা করার ডান দিকে করো,
খাতার মাঝখানে করবে, ঠিক আছে? তাতে খাতা অপরিষ্কার হবে না। খাতার ডান দিকে তুমি রাফ ওয়ার্ক করো, হবে মিডিল পোর্শনে না করবে, এখানে তুমি মেন জিনিসগুলো লিখবে, ঠিক আছে, ঠিক আছে? আর যদি মনে হয় কিনা যে খাতা অপরিষ্কার লাগবে তাহলে করো না রাফ, ঠিক আছে? ঠিক আছে। রাখছি তাহলে। গুড নাইট স্যার। হ্যাঁ।